This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা কথা আপনি ভেবে দেখুন, শেষ কবে আপনি ব্যাংকের পাসবইটা আপডেট করেছেন, কিংবা ওই যে রোজ ফোনপে কিংবা গুগল পের মাধ্যমে শপিং মল কিংবা যে কোনো বাজার করার সময় আপনি পেমেন্ট করছেন, কখনো কি ভেবেছেন এই যে 20-25 টাকা কিংবা 100-150 টাকার ছোট ছোট ট্রানজ্যাকশনগুলোই একদিন আপনার দরজায় ইনকাম ট্যাক্সের নোটিশ নিয়ে আসতে পারে? অনেকেই ভাবছেন, আরে ধুর মশাই, আমি তো সাধারণ মধ্যবিত্ত, আমার আবার ট্যাক্সের নোটিশ ওসব বড় লোকদের আসে কিংবা ব্যবসায়ী লোকেদের আসে, আমার এখানে কোনো ব্যাপার নয়। ভুল ভাবছেন আপনি, মারাত্মক ভুল। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আগের মতো নেই যে ম্যানুয়ালি চেক করবে। এখন সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই এর খেলা। আপনার প্যান কার্ডের সাথে লিঙ্ক করা প্রত্যেকটি অ্যাকাউন্ট, আপনি কি করছেন সব কিছু ট্র্যাক করছে। আজকের এই আলোচনায় আমি আপনাকে ব্যাংকের এমন 3টি গোপন নিয়মের কথা বলবো যেগুলো ব্রাঞ্চ ম্যানেজার হয়তো আপনাকে খুলে বলবে না। আর এই ভিডিও শেষে একটা মাস্টার প্ল্যান দেব, যেটা ফলো করলে ইনকাম ট্যাক্স তো দূর, অন্য কেউ আপনার ফাইন্যান্সিয়াল লাইফে হাত দিতে ভয় পাবে। তাই স্কিপ করবেন না, এটা কোনো এন্টারটেনমেন্টের ভিডিও নয়। তাই কিছু মিনিট আপনি ভিডিওটা দেখুন, আপনি অনেক কিছু জিনিস জানতে পারবেন। আপনার জমানো টাকাটা এবং রাতের ঘুম দুটোই বাঁচতে পারে। এবার একটা কথা বলবো আজকে সবচেয়ে ডেঞ্জারাস টপিকটা নিয়ে, সেটা হলো কি ইউপিআই, ফোনপে, গুগল পে বা পেটিএম নিয়ে। দেখুন, এই অনলাইন পেমেন্ট অ্যাপগুলো আসার পর আমাদের সকলের লাইফটা অনেকটাই মাখন করে দিয়েছে, তাই না? মানি ব্যাগ পকেটে থাক কিংবা না থাক, এই সুবিধাটার জন্য আপনি সারাক্ষণ চলতে পারবেন। এই সুবিধা আপনার বিপদ ডাকলেও ডাকতে পারে। কিভাবে, একটা উদাহরণ দেওয়ার আমি আপনাকে চেষ্টা করছি। ধরুন আপনি বন্ধুর সাথে পার্ক স্ট্রিটে একটা ডিনারে গেছেন, ঠিক আছে, বিল হলো প্রায় 2500-3000 টাকার কাছাকাছি। বা এছাড়াও আমি আপনাকে যদি বলে কোনো জায়গাটা একটা ঘুরতে বেরিয়েছেন, সেখানে আপনি বিলটা পেমেন্ট করে দিলেন আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে, এবং বন্ধু বা আত্মীয় স্বজনদের বলতেও পারেন যে আপনারা আমাদের ক্যাশ দিয়ে দেন, তাহলে বা ইউপিআই বা ফোনপে বা গুগল পের মাধ্যমে পাঠিয়ে দিন। বন্ধুরা আপনাকে টাকা পাঠিয়ে দিল বা আত্মীয় স্বজনরা টাকা পাঠিয়ে দিল, আপনি খুশি। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি জানে যে ওটা ডিনার বিল শেয়ার ছিল কিংবা আপনি কোনো জায়গায় ঘুরতে গেছিলেন ওটা শেয়ার ছিল? না, তাদের সিস্টেম কিংবা আপনি বলতে পারেন অ্যালগোরিদম দেখছে আপনার অ্যাকাউন্টে বারবার বিভিন্ন জায়গা থেকে লোক টাকা পাঠাচ্ছেন, মানে ইনকাম হচ্ছে। বিশেষ করে যারা ছোটোখাটো ব্যবসা করেন, মুদির দোকান বলুন বা টিউশন করেন বা ফ্রিল্যান্সার, পার্সোনাল সেভিংস অ্যাকাউন্টে কাস্টমার থেকে কিউআর কোড দিয়ে পেমেন্ট নেন। হ্যাঁ, এটা কিন্তু একটা মহা বিপদ। সারা বছর যদি এরকম ছোট ছোট 100, 200, 500, 2000, 5000 করে ঢুকতে থাকে, ট্রানজাকশান মিলে কিন্তু হয়ে যায় কিন্তু অনেক বড় টাকা। হ্যাঁ, আর আপনি যদি রিটার্ন ফাইল নাও করেন তাহলে নোটিশ আসতে কিন্তু বাধ্য হলেও হতে পারে। ডিপার্টমেন্ট কি ধরবে যে বিজনেস করছে এবং জিএসটি এবং ট্যাক্সকে ফাঁকি দিচ্ছে, তখন আপনাকে প্রমাণ করতে হবে এবং সেগুলোকে আপনাকে ইনকাম যে ছিল না সেটা আপনাকে আমাকে দেখাতে হবে। সত্যি বলতে একবার আইডি চক্করে পড়লে উকিলের খরচ আর মানসিক শান্তি দুটোই কিন্তু গঙ্গার জলে। তাহলে উপায় আছে, আর এটাই হলো আজকের মাস্টার স্ট্রোক এই ভিডিও। এই সমস্ত ঝামেলা থেকে বাঁচার জন্য আমি একটা পার্সোনালি একটা টেকনিক ফলো করি, সেটা আমি আপনাদের শেখাবো। তাহলে কি, এটার নাম আমি দিয়েছি টু দ্য অ্যাকাউন্ট ফলোয়ার। খুব মন দিয়ে এটা ব্যাপারটা বুঝে নিন। আজ থেকে আপনার ফাইন্যান্সিয়াল লাইফে দুটো ভাগে ভাগ করে ফেলুন। নাম্বার 1 মানে আপনার যেটা সিন্ধুক, এটা হবে আপনার মেন অ্যাকাউন্ট, যেটা কোনো ভালো সরকারি ব্যাংক যেমন এসবিআই বা পিএনবি, অনেক কিছু আছে, বা পোস্ট অফিস হতেও পারে। এখানে আপনার স্যালারি ঢুকবে বা ব্যবসার মেন প্রফিটটা আসবে, ঠিক আছে। আর 2 নম্বর কি, এখানে এমার্জেন্সি ফান্ড আপনার থাকবে। এখান থেকে আপনি ইনভেস্টমেন্টের যে সমস্ত ব্যাপারগুলো থাকে যেগুলোতে আপনি করছেন, ধরো এসআইপি বা ইন্স্যুরেন্স, সেখানে টাকা কাটাবেন, ঠিক আছে। আর গোল্ডেন রুল কি, এই অ্যাকাউন্টে ভুলে কোনো ইউপিআই বা গুগল পে, ফোনপের সাথে লিঙ্ক করাবেন না। হ্যাঁ, এটার ডেবিট কার্ড আলমারিতে আপনি রাখবেন শুধুমাত্র, এটা শুধু টাকা জমানোর জন্য, মানে টাকাটা আসবে সোর্স। এরপর কি, 2 নম্বর অ্যাকাউন্ট 2, সেটা হচ্ছে কি দ্য ওয়ালেট, মানে খরচের খাতা। এটা যে কোনো আপনি একটা প্রাইভেট বা পেমেন্টস ব্যাংকে খুলুন, যেখানে সার্ভিস ফার্স্ট, মাসের শুরুতে আর যেখান থেকে আপনার স্যালারি টাকা ঢুকছিল ওখান থেকে আপনার যেটুকু খরচ হতে পারে, আপনি ভাবেন 5000 কিংবা 10,000, সেটা ট্রান্সফার করে দিন সেকেন্ড অ্যাকাউন্টে।
বুঝেছেন? এই অ্যাকাউন্ট থেকে আপনি সারা মাসের টুকটাক আপনি বিলগুলো পেমেন্ট করবেন, সেটা ইলেকট্রিক বিল হতে পারে, রিচার্জ হতে পারে, অনলাইন শপিং কিংবা বন্ধুদের সাথে লেনদেন, যে কোনো কিছু। এই অ্যাকাউন্ট শুধুমাত্র ইউপিআই অ্যাপে লিঙ্ক করা থাকবে। এতে তাহলে আপনি লাভ কি হবে? দেখুন, 1 নম্বর সেফটি। আপনার মেন অ্যাকাউন্টে জমানো টাকাটা হ্যাকার বা অনলাইন ফ্রড থেকে 100% সেফ। এবারে হ্যাকারের কথা আপনি ভাবতে পারেন যে হ্যাকার আমার কি করে টাকা নেবেন। আমি কয়েকদিন আগে এই ভিডিওটা দিয়েছিলাম, দেখছেন, অনেক মানুষ দেখেছেন, উপকৃত হয়েছেন এই হ্যাকার সম্পর্কে ভিডিওটা। এই ভিডিওর শেষে আপনি দেখতে পারেন, ঠিক আছে? এখান থেকে আপনি অনেক কিছু জিনিস জানতে পারবেন। এবারে আসা যাক মেন পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট কি? ইনকাম ট্যাক্সের নজরে আপনার মেন অ্যাকাউন্টে ট্রানজাকশান একদম ক্লিন থাকবে, কোনো হাজিবাজি এন্ট্রি থাকবে না, ঠিক আছে? আর 3 নম্বর, আপনি বাজেটটাও ঠিকঠাকভাবে করতে পারবেন দ্বিতীয় অ্যাকাউন্টে আপনি ট্রানজাকশান দেখলে। এই কারণে আপনি এটা খুবই আপনার জন্য সুবিধাজনক হবে। এবারে আপনাদের মধ্যে ভাবতে পারেন অনেকে, তাহলে তো প্যান কার্ড তো অবশ্যই লাগছে, কিন্তু দুটো অ্যাকাউন্ট আপনি ডিফারেন্টভাবে করেছেন, ওই জন্য আপনি কিন্তু এখানে অনেকটাই সিকিউর থাকতে পারছেন। দেখুন, এখানে আমি আপনাকে একটা বোনাস টিপ দিচ্ছি। তাহলে কি? আপনি বড় কোনো একটা পোস্টে চাকরি করেন বা আপনার ইনকাম বেশি হয়ে থাকে, তবে আপনি আপনার যে ফোন, সেই ফোনের আপনি ইউপিআই যদি থাকে সেটা এমার্জেন্সি পারপাসে ইউজ করুন। না হলে রেগুলার বেসিসে ইউজ করার জন্য আপনার পরিবারে যে ইনকাম করে না তার আপনি ইউপিআইটা নিতে পারেন, বা আপনার ফোনে আপনি কানেক্ট করে নিতে পারেন ইউপিআইটা, সেটা সম্ভব। দিলে আপনি ওখানে টাকা পাঠালেন ওনার অ্যাকাউন্টে, ওখান থেকেই আপনি ইউপিআইতে ট্রানজাকশান করুন, আপনিও সেফ থাকতে পারবেন এই ব্যাপারটা থেকে। এটা যদি আপনার ভালো লেগে থাকে বা এর ব্যাপারে যদি আপনার জানার ইচ্ছে থাকে, তাহলে আপনি ইউপিআই বলে কমেন্ট করুন, আমি ওখানেও আপনাকে গাইড করে দেবো। আপনাকে একটা বোনাস টিপ দিচ্ছি। একটা এমার্জেন্সি ফান্ড আপনি রাখুন। মানে এটা এমার্জেন্সি ফান্ড মানে আপনারাও হয়তো জানেন না, অনেকেও জানেন। এটা হচ্ছে হঠাৎ করে যদি কোনো বিপদ আপদ হয়ে যায়, তাহলে একটা টাকার পরিমাণ লাগে, সেই টাকাটা আপনি কোত্থেকে দেবেন? ধার করবেন? লোককে চাইবেন না, তার জন্য আপনাকে একটা টাকা খরচ গুছিয়ে রাখতে হবে। সেটার জন্য সিম্পল ফর্মুলা, আপনাকে আপনার মাসের যে খরচ হয় সেটা 6 গুণ টাকা একটা অ্যাকাউন্টে আপনি গুছিয়ে রাখতে পারেন। ধরুন আপনার মাসে খরচ হয় সংসার চালানো বাবদ 20,000 টাকার কাছাকাছি, আমি ধরলাম একটা মধ্যবিত্ত পরিবারের, ভালো মধ্যবিত্ত পরিবারের এটা খরচ হয়, ঠিক আছে? এই 20,000 ইন্টু 6 মানে গুণিতক 6 হলে কত হচ্ছে? 1,20,000 টাকা আপনি এটা সরিয়ে রাখুন এমার্জেন্সি ফান্ডের জন্য, কারণ বিপদ কখনো বলে আসে না। এটার জন্যই বলছি, এই 1,20,000 টাকা এটা আপনি আপনার একটা অ্যাকাউন্টে ফেলে রাখুন, যেটা হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারেন, কিংবা যেটা মেইন অ্যাকাউন্টে সেখানে রাখতে পারেন, কিন্তু হাত দেওয়া যাবে না। এটা হচ্ছে আপনার বিপদের বন্ধু। যদি বেশি টাকা অনেক থেকে থাকে, তাহলে আপনি সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখবেন না, কারণ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি আপনার টাকার ভ্যালু কমিয়ে দিচ্ছে। বাকি টাকা এফডি করলেও করতে পারেন, কিংবা মিউচুয়াল ফান্ডে রাখলেও রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। দেখুন, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো। বিনিয়োগের আগে অবশ্যই একজন আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ নেবেন। সবার আগে যে গুজব 10 লক্ষ টাকার ভয়টাই কাটাই। হ্যাঁ, আপনি ভাবতে পারেন 10 লক্ষ টাকাটা আবার কি? পাড়ার মোড়ে, চায়ের দোকান, বাসে, ট্রামে, মেট্রোতে বা অফিসে প্রায় শুনবেন যে বছরে 10 লাখ টাকার বেশি ট্রানজাকশন করিস না, তাহলে কেস খেয়ে যাবি। আসল ব্যাপারটা কি জানেন? ধরুন আপনাদের এক কাল্পনিক চরিত্র অনিমেষ বাবু, তিনি মেয়ের বিয়ে দেবেন। উনি ভাবলেন একেবারে 10 লক্ষ টাকা তুলবেন না। যদি কেউ সন্দেহ করে, উনি কি করলেন? সারা বছর ধরে কখনো 50,000, কখনো 1 লাখ করে তুলতে থাকলেন। উনি আকাশ থেকে পড়লেন, আরে আমি তো একবারে 10 লক্ষ টাকা তুলিনি, তাহলে এটা কেন হলো? এইখানে লজিকটা বুঝুন। ইনকাম ট্যাক্সের একটা সিস্টেম আছে, নাম হলো SFT, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন। নিয়মটা হলো এগ্রিগেটের ভ্যালু বা মোট যোগফল 1 এপ্রিল থেকে 31 মার্চ। এই 1 বছরে আপনি যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে মোট 10 লক্ষ টাকা বা তার বেশি ক্যাশ জমা করেন অথবা ক্যাশ তোলেন, তাহলে ব্যাংক বাধ্য হবে সেই তথ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানাতে। এখানেই টুইস্ট। ধরুন আপনি এপ্রিলে 2 লক্ষ জমা করে দিলেন, জুলাইতে 3 লক্ষ তুললেন, আবার পুজোর মাসে 4 লক্ষ জমা করে দিলেন। আপনি ভাবছেন ছোট ছোট অ্যামাউন্ট, তো এককালীন তো বড় অ্যামাউন্ট দিচ্ছি না। এবারে কিন্তু সিস্টেমে কি দেখছে? সমান 9 লক্ষ হয়ে গেছে। এরপরে আপনি 1 লক্ষ লেনদেন করলেই আপনি কিন্তু র্যাডারে চলে আসবেন। এবারে আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে ভয়ের কি কিছু আছে? একদমই নয়। 10 লাখ কেন, আপনি 50 লাখের উপর লেনদেন করুন না। শুধু দুটো শর্ত মানতে হবে। 1, টাকার সোর্স
বা উৎসটা যেন লিগ্যাল হয়, যেমন স্যালারি বা সম্পত্তি বিক্রি বা ব্যবসায় লাভ। আর 2 নম্বরটা, আপনি যেন ঠিকঠাকভাবে ইনকাম ট্যাক্সটা আপনি রিটার্ন ফাইল করেন। যদি আপনার আইটিআর রিটার্ন দেখানোর আয়ের সাথে ব্যাংকের লেনদেন মিল থাকে তাহলে কারো সাধ্য নেই আপনাকে ছোঁয়ার। কিন্তু যদি রিটার্ন দেখানোর আয় 5 লাখ আর অ্যাকাউন্টে ঢুকে 15 লাখ, কিন্তু প্রশ্ন আসবে তখনই, দাদা বাকি 10 লাখ এলো কোথা থেকে? হ্যাঁ, এবার আসি সেই প্রশ্ন আপনাদের মধ্যে অনেকেই হামেশা আমাকে করেছেন যে দাদা আমার তো 4টে ব্যাংক অ্যাকাউন্ট, SBI, HDFC, অ্যাক্সিস এবং পোস্ট অফিসে। আমি যদি জমি বিক্রি করে পাওয়া 20 লাখ কিংবা 15 লাখের উপর টাকা 4টে অ্যাকাউন্টে 5 লাখ করে ভাগ করে রাখি, তাহলে 10 লাখের লিমিট তো ক্রস করলো না, তাই না? এবারে বলি দাদা ভাই বা স্যার বা ম্যাডাম, আপনি যতটাই স্মার্ট ভাবছেন সরকার তার থেকে 2 কাঠি ওপরে। ব্যাংক আলাদা হতে পারে, অ্যাকাউন্ট নাম্বার আলাদা হতে পারে, কিন্তু সব জায়গায় আপনি কি জমা দিয়েছেন? KYC। আর KYCতে কি থাকে? প্যান কার্ড। হ্যাঁ, এখনকার সিস্টেমে একটা অপশান আছে, নাম হলো AIS, অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট। ইনকাম ট্যাক্স পোর্টালে গিয়ে জাস্ট একটা ক্লিক করুন, আপনার প্যান কার্ডের সাথে লিঙ্ক করা পৃথিবীর যাবতীয় অ্যাকাউন্টের কুণ্ডলি বেরিয়ে আসবে। আপনি টাকা একটা বালিশের নিচে রাখুন আর 4টা বিলের বালিশের নিচে রাখুন, সরকারের চোখে টাকার মোট আয় 1। তাহলে জমি বা ফ্ল্যাট বিক্রির টাকা রাখবেন কোথায়? টেনশন নেবেন না, জমি বিক্রির টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখা পুরো বৈধ। শুধু 2টো কাজ আপনাকে করতে হবে। 1 নম্বর, বিক্রির দলিল বা রেজিস্ট্রির পেপার নিজের কাছে প্রুফ হিসেবে রাখুন। আর 2 নম্বর, ওই বছর ইনকাম ট্যাক্স রিটার্নে ক্যাপিটাল গেন সেকশানে একটা ইনকাম শো করুন। ব্যাস, সিম্পল। লুকোচুরি করতে গিয়ে কিন্তু নিজেই ফেঁসে যাবেন। সোজা পথে চলুন, বুক ফুলিয়ে চলতে পারবেন। ভিডিও শেষ করার আগে লাস্ট একটা কনক্লুশন ক্লিয়ার করি। অ্যাকাউন্ট কোথায় খুলবেন? যদি আপনার প্রায়োরিটি হয় টাকা একদম সেফ থাকবে, রিটার্ন একটু কম হলেও চলবে, তাহলে চোখ বন্ধ করে আপনি পোস্ট অফিসেও খুলতে পারেন। ওটা ভারত সরকারের গ্যারেন্টি, কোনো দিন ডুববে না। আর যদি আপনার প্রয়োজন প্রায়োরিটি একটু ভালো হয় এবং সেভিংস, লোন কিংবা ক্রেডিট কার্ড বা লাইফস্টাইলের জন্য একটা দরকার, তাহলে আপনি যে কোনো সরকারি ব্যাংকে আপনি দেখলেও দেখতে পারেন। আমার পরামর্শ যে আমি আপনাকে বললাম, 2টো অ্যাকাউন্ট আপনার খুলতেও পারেন, সেটা আপনি পোস্ট অফিসেও করতে পারেন কিংবা SBI কিংবা যে কোনো সরকারি ব্যাংকে খুললে আপনি ওখান থেকে অনেকটাই সুবিধা পাবেন। শুধু আপনি কমেন্ট করুন অটো সুইফট, আমি আপনাকে কমেন্টের মাধ্যমে ডিটেলভাবে বুঝিয়ে দেবো বাংলাতেই অটো সুইফট কীভাবে আপনি অন করতে পারবেন আপনি আপনার ফোনের মাধ্যমে। ঠিক আছে, দিলে আপনার সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা থাকে সেটা 5,000, 10,000, 50,000 যাই হোক অ্যাকাউন্টে অলওয়েজ পড়ে থাকে, সেটা কিন্তু আপনি FDর ইন্টারেস্ট পেলেও পেতে পারেন। তাতে অনেকের মনে অনেক কোশ্চেন আসতে পারে যে ভাববেন যে আমি অল্প টাকায় ইনকাম করি, 2টো অ্যাকাউন্ট খুলবো, এটা কি ঠিক হবে আপনার জন্য? একটা অ্যাকাউন্ট বেস আছে। দেখুন, আমি আপনাকে একটাই কথা বলছি, আপনি যেটুকু টাকায় ইনকাম করেন না কেন ওটাকে আপনি একটা রুলসে ভাগ করবেন, 50-30-20 রুলস। হ্যাঁ, মানে আপনার ইনকামের 50% আপনি আপনার পরিবারের যেটুকু খরচ হয় কিংবা আপনার দৈনন্দিন খরচের জন্য রাখুন। ঠিক আছে, 30% টাকাটা সেটা আপনি আপনার জীবনের জন্য রাখুন, কারণ আপনি ইনকাম করছেন, যদি খরচ করতে না পারেন, নিজের সকালাত পূরণ না করেন, তাহলে কি করলেন? আর বাকি 20% আপনি সেভিংস রাখুন। ঠিক আছে, এই যে আমি আপনাকে 50% টাকাটা বললাম, এই টাকাটাকেই আপনি কাজ করুন সেটা হচ্ছে আপনি ওই 2টো অ্যাকাউন্ট করে ওই টাকাটাকে আপনি ভাগ করেও রাখতে পারেন, বা যেটা করে আপনার খরচ হচ্ছে ওই টাকাটা আপনি রেখে দিতে পারেন। ঠিক আছে, ওই 50% যেটা বললাম টাকাটা আপনার ইনকামের, ওই টাকাটার জন্য আপনি 2টো অ্যাকাউন্ট খুলুন। ঠিক আছে, আজকের এই কয়েক মিনিটের আলোচনায় আমরা গভীরভাবে বিশ্লেষণ করলাম এই ব্যাপারগুলো, এবং ইনকাম ট্যাক্স বা ব্যাংকের নিয়ম নিয়ে আপনাদের হয়তো অনেকটাই ভয় কেটে গেছে। নিয়ম মেনে চললেই ভয়ের কিছু নেই, আর নিয়ম না জানলেই যত বিপদ। আপনার বর্তমান কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বা কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি মেনটেন করছেন সেটা আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই ভিডিওটা আপনার কেমন লেগেছে, যদি আপনি নতুন কিছু জিনিস শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমরা সবার কমেন্ট পড়ার চেষ্টা করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি পরিবারের সকলের সঙ্গে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন, তাহলে ওনারাও অনেক কিছু জিনিস জানতে পারবে। আর একটাই কথা বলবো, এই ফ্রড কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। হ্যাঁ, OTP ছাড়াও ব্যাংক থেকে কিন্তু টাকা কেটে নেওয়া হচ্ছে। ভিডিওটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিংবা আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনি ক্লিক করে দেখুন, ওখান থেকে অনেক কিছু জিনিস জানতে পারবেন। ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।